গুন্ডা দমনে পুলিশকে খোলা হাতে কাজের নির্দেশ। ধুলিয়ান শামশেরগঞ্জের মতো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা, আইন মেনে ব্যবস্থা নেবে পুলিশ। কাউকে ফোন করতে হবে না। প্রশাসনিক বৈঠকের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশকে খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ধুলিয়ান শামশেরগঞ্জ, বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুরের মতো ঘটনা ঘটলে কাউকে ফোন করার দরকার নেই। আপনার ভারতীয় ন্যায় সংহিতাতে যা বলা আছে, আপনার অশোক স্তম্ভ, আপনি যে ট্রেনিং নিয়ে এসছেন, আপনি যে শৃঙ্খলিত বাহিনীর ট্রেনিং নিয়ে এসছেন, সেই অনুযায়ী ডু ইট নাও। পরিষ্কার খোলা ছুট দেওয়া হয়েছে। আর যে হিন্দু শরণার্থীরা জেলের ভিতরে আছে, ডিএম সাহেবকে বলেছি পিপির সঙ্গে কথা বলে এদের জেল থেকে মুক্ত করতে হবে। অনুপ্রবেশ রুখতে করা নির্দেশ, অনুপ্রবেশকারীদের রেয়াত নয়, পুলিশ বিএসএফ সমন্বয় বাড়াতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। পুলিশকে বলেছি বর্ডার এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে কোনো ক্ষমা ঘৃণার বিষয় নেই। মাত্র 69 জনকে এখনো আপনারা বর্ডার পার করিয়েছে, এখানে রাজ্যে কয়েক হাজার, এটা খুব ছোট সংখ্যা। বিএসএফ এর সঙ্গে কোঅর্ডিনেশন বাড়ান। এত যে সামাজিক অবক্ষয় ঘটছে, এর পিছনে ড্রাগ, অবৈধ মদের দোকান, নার্কোটিক্স বাংলাদেশ থেকে বর্ডারে আসছে যাচ্ছে, এক্ষেত্রে আপনারা র্যান্ডাম করুন। আমি এডিএম এলআরকে থ্যাঙ্কস জানাবো। এখানে লং পেন্ডিং যে ইস্যু ছিল, 368 একর জমি বিএসএফকে দেওয়ার কথা ছিল, 338 একর জমি অলরেডি হ্যান্ড ওভার করেছেন আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এডিএম এলআর এটা করতে পেরেছেন। এটা অন্য জেলার তুলনায় এখানে খুব ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে। এবার বারুইপুর এনকাউন্টারের কথায় আসি। স্পটে সিআইডি ও ফরেন্সিক, স্পট থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিক টিমের, পুকুর থেকে উদ্ধার নির্যাতিতার দেহ, আর পুকুর থেকেও নমুনা সংগ্রহ তদন্তকারীদের। অর্পণ সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব অর্পণের কাছে। অর্পণ, বারুইপুর এনকাউন্টারে সিআইডি এবং ফরেন্সিক পুকুর থেকে নমুনা সংগ্রহ করছেন তারা, এখনো পর্যন্ত কি আপডেট, কি সংগ্রহ তারা করতে পারলেন? দেখো, তথ্য প্রযুক্তিকে হাতে কাজে লাগিয়ে এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন সিআইডি এবং তার সঙ্গে এফএসএল এর সদস্যরা। এবং তারা যে প্রাথমিক কাজ, এই ঘটনাস্থলের যেখান থেকে গুলি চলেছিল এবং যেখানে প্রভাসের বডি পড়েছিল, কি কারণে বডি পড়েছিল সেটা তো আগেই আমরা দর্শকদেরকে জানিয়েছি, কিন্তু প্রভাসের যে এনকাউন্টার তার তদন্তভার সিআইডির কাছে। আর সেই সিআইডির আধিকারিকরা এবং তার সঙ্গে এফএসএল এর যারা সদস্য রয়েছেন তারা আসেন এবং তারা এসে এই মুহূর্তে ঘটনাস্থল তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেটা নমুনা সংগ্রহ করা। ইতিমধ্যেই আমরা দেখেছি যে ভিডিওগ্রাফি করা হয়েছে, কত যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেটাকে কর্ডন করা রয়েছে, সেই কর্ডন করা জায়গার মধ্যে থেকে বেশ কিছু তারা নমুনা সংগ্রহ করেছেন। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেখান থেকে বেশ কিছু তারা অত্যাধুনিক মেশিন যেগুলো এনেছিল সেইটা দিয়ে চেক করার পরে তারা দূরত্ব মাপার কাজ সেরেছেন। এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে তথ্য তারা সংগ্রহ করেছিল সেটি এই লিপিবদ্ধ করার কাজ চলছে। এর পাশাপাশি দেখা গিয়েছে যে সিআইডির যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু যেমন ভিডিওগ্রাফির কাজ করেছেন, তেমন পাশাপাশি এই যে জায়গা সেখানে কিন্তু তথ্য সংগ্রহের কাজ করেছেন। এই যে জায়গা সেখানেই প্রভাসের বডি পড়েছিল এবং সেই প্রভাসের যেখানে গুলি চলে সে এখানে পড়ে যায় এবং এখান থেকে তুলে নিয়ে তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। কিন্তু এই ঘটনায় সিআইডি তদন্তভার নেয় এবং সিআইডির আধিকারিকরা আজ দুপুরবেলা তারা আসেন বারুইপুর থানাতে এবং সেখান থেকে একটি টিম তৈরি করা হয়। এই টিম তৈরি করার পর বারুইপুরের থানার আধিকারিক এবং তার সঙ্গে সিআইডির আধিকারিকরা তারা আসেন এবং তারা এসে এই মুহূর্তে তুমি ছবিতে দেখতেই পাচ্ছ, তারা যেমন অত্যাধুনিক মেশিন নিয়ে এসে তারা এই জায়গায় তথ্য সংগ্রহ করেছেন। পাশাপাশি তাদের যে নমুনা সংগ্রহের কাজ সেটাও কিন্তু সম্পূর্ণ করেছে। এই যে ঘটনাস্থল, এর পাশেই রয়েছে যেখানে
নাবালিকাকে গণধর্ষণ এবং তারপর সেখানে খুন করে এই বডি ফেলে দেওয়া হয় এবং তার পাশেই এই এনকাউন্টারের ঘটনাস্থল, যেখানে এই মুহূর্তে সিআইডি এবং এফএসএল এর সদস্যরা তারা তথ্য সংগ্রহ করছেন এবং তারা রওনা দিয়েছেন। আর এই বারুইপুরে আগামীকাল মুখ্যমন্ত্রী নিহত নাবালিকার পরিবারের সঙ্গে তিনি দেখা করবেন। নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাবা মায়ের সঙ্গেও দেখা করবেন মুখ্যমন্ত্রী। সূর্যপুর আউটপোস্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। গত মঙ্গলবারই বারুইপুরে যান তিনি। আজ সূর্যপুর আউটপোস্ট পরিদর্শনে যান আইজি প্রেসিডেন্সি রেঞ্জ। টোটাল কাজকর্ম কতদিন হলো না হলো সেটা আমরা দেখতে এলাম। টোটাল ফার্স্ট ফ্লোরে আমার পুরো সেট আপটা থাকবে, অফিসিয়াল সেট আপ, ওসির চেম্বার থেকে শুরু করে আইওস রুম সব নিচে থাকবে এবং উপরে যে সেকেন্ড ফ্লোর আছে ওটাতে আমরা ব্যারাক করছি। যদি কেউ অভিযোগ জানাতে পারে এখানে কি অভিযোগ একদম শিওর, অফিসার থাকবে, আইওস রুম থাকবে, সবই থাকবে। এখানে শিফট নতুন করে এখানে ফাঁড়ি হচ্ছে, ভালো স্ট্যান্ড দিয়ে এখানে ফাঁড়ি করা হচ্ছে। সাফিসিয়েন্ট ফোর্স অফিসার, মহিলা ফোর্স সবই থাকবে। মহিলাদের জন্য আলাদা করে হেল্প ডেস্ক অবশ্যই। চরম ব্যস্ততার মধ্যে শুরু হয়েছে সূর্যপুর ক্যাম্পের যে কাজ, সেই কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। বারুইপুর থানার উচ্চপদস্থ আধিকারিকরা তারা এই ক্যাম্প পরিদর্শন করছেন। কিছুক্ষণের মধ্যে বারুইপুর থানার এসপি তিনি নিজে আসবেন এবং আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে এই পুলিশ ফাঁড়ির উদ্বোধন হতে চলেছে। এলাকার মানুষের দাবি মেনে এই সূর্যপুর ক্যাম্পের উদ্বোধন হতে চলেছে আর কয়েক ঘন্টার মধ্যে। যা আমরা জানতে পাচ্ছি আগামীকাল দুপুর 12টা নাগাদ এই সূর্যপুর ক্যাম্পের উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অপরাধ রুখতে জিরো টলারেন্স, পুলিশে 1% শিথিলতা থাকলেও কড়া পদক্ষেপ। গত মঙ্গলবারই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রিগার্ডিং কম্পেনসেশন, রিগার্ডিং অ্যাসিস্ট্যান্স আমরা দুটো পরিবারের উপরে ছেড়ে দিয়েছিলাম। ওরা কিছু কথা আমাকে বলেছে, আমি উইদিন এ উইক আসবো এবং দুটো ফ্যামিলিতে যাব। তখন সরকার ওরা যা চেয়েছে, সরকার যা করলো দেখতে পাবেন। আমরা পুরো বিষয়টা দেখেছি। মিসিং ডায়েরি হয়েছে আগের দিন রাত্রিবেলা 11:50 PM তারপরে ক্রমান্বয়ে যে ঘটনাগুলো হয়েছে মিনিট টু মিনিট আমি প্রাইমারি অ্যানালাইসিস করেছি। সূর্যপুর থানার ক্যাম্প ইনচার্জ দিয়েন আইসি বারুইপুর, এসডিপিও বারুইপুর, অ্যাডিশনাল এসপি বারুইপুর ইন প্রেজেন্স অফ দি ডিজিপি অ্যান্ড এসপি এডিজি আইজি আমরা আমাদের পার্টেও পুরো অ্যানালাইসিস করেছি। আমি ডিজিপি কে 72 ঘন্টা টাইম দিয়েছি। উনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোন লোকের যদি কোনো টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%, সেক্ষেত্রেও স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আমি পাওয়ারে আসার পরে বা মুখ্যমন্ত্রিত্ব দায়িত্বের পরে আরজি করের মামলায় 3 জন টপ আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছি। এক্ষেত্রে আমার মেসেজ খুব ক্লিয়ার আছে। নিরাপত্তার জন্য সূর্যপুরে আউটপোস্টের দাবি জানিয়েছিলেন বাসিন্দারা। যেমন কথা তেমনই কাজ। শনিবার সেই আউটপোস্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন। আমরা আউটপোস্টও ডিজিপি এইচএস কে বলেছি করতে হবে। প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে খনি চালু করতে হবে এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। আমরা এখানে অনেকগুলো ডিসিশন নিয়েছি, সেগুলো প্রপারলি আমরা দেখব। ভিকটিম ফ্যামিলি যেমন কনফিডেন্স রেখেছেন সরকার পুলিশের উপরে, আপনারাও রাখতে পারেন। আমার মনে হয় না এর আগে কোনো পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই ধরনের পীড়িত পরিবারের কথা শুনেছেন বা বলেছেন। আমি এটা মনে করি এটা ডিউটি। গণপিটুনিতে মৃত ইন্দ্রজিতের বাড়িতে আইজি। বারুইপুরের সূর্যপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ আর ইন্দ্রজিতের বাড়িতে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ। রাজ্য সরকারের উপর আস্থা ইন্দ্রজিতের বাবা মায়ের। সরকারের উপর আমরা পুরো ভরসা করি। মুখ্যমন্ত্রী আসবে সেও শুনেছি, তার কাছে বলাও আছে, শুনেছি আমাদের আর্জি, তিনি বলে যাই করে দেবো। হ্যাঁ ওই তো মানে সরকার করে দিচ্ছে, খাবার দাবার সব যা দেওয়া সব ওই করে দিচ্ছে।
চাল ভিডিও যা 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 কিছু সব কিছু তিনি সামনে দিয়েছে। আমার ঘরে ধরে না, আমার জিনিস দিয়েছে। আমার ঘরে বলেছে তোমার মাসে মাসে বাবা রেশন তো আমরা পাই, বলে তোমার স্পেশালিটি খাবার প্রত্যেক মাসে মাসে যাবে, তুমি দোকান খুলবে না আর কোনো কাজ করবে না, একদম কোনো কাজ করবে না। হ্যাঁ, সব করে দিচ্ছে, ওপরে তো হয়ে গেছে। আগামীকাল দুপুর 12টা নাগাদ ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই এবং বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার তিনি এলেন ইন্দ্রজিতের বাড়িতে। তার বাবা মায়ের সঙ্গে কথা বললেন, কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা দেখলেন, সরকারের পক্ষ থেকে বাড়ি সংস্কারের কাজ হচ্ছে সেটা খবর নিলেন, এবং সরকারের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে সিসি ক্যামেরা ইনস্টল করা হয়েছে তার ফুটেজ তারা দেখলেন, সিসি ক্যামেরা ঠিকঠাক চলছে কিনা, এবং জানিয়ে গেলেন আগামীকাল দুপুরে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আসবেন এবং তাদের সঙ্গে কথা বলবেন, সে বিষয়টাও তিনি জানালেন। আর কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখে গেলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ক্যামেরায় সুব্রতর সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা, বারুইপুর। বারুইপুরে অশান্তি গণপিটুনিতে গ্রেফতার বেড়ে 39। গণধর্ষণ খুনের অভিযোগে রবিবার তুলকালাম। অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ। সিআরপিএফ এর উপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, রেললাইন তছনছ করার অভিযোগ। অশান্তি গণপিটুনিতে আগেই গ্রেফতার 32, রাতভর তল্লাশি, গ্রেফতার আরো 7। অশান্তি গণপিটুনিতে গ্রেফতার বেড়ে 39। গুন্ডা দমনে আগেই বার্তা, ভুগতে হবে গুন্ডাদের, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। আমাদের অনেকগুলো পুলিশকে ইনজোর্ড করেছিল এরা অত্যন্ত খারাপ কাজ করেছে। এই গুন্ডাদের ভুগতে হবে, প্রত্যেককে অ্যারেস্ট করব। এখানে আরএনটে করে একজন ছিলেন লেডি, আরেকজন ট্রিটমেন্ট করে বেরিয়ে গেছেন, ইনি অ্যাডমিশন আছেন, এনার ভালো চোট আছে, ওটি হবে কালকে। আমি আমার কনস্টেবল ভাইকে বলে এলাম, সরকার আছে সাথে। মহিলা কনস্টেবল ভর্তি আরএনটে করে তার উনি এখন ঠিক আছে, উনার রিপোর্ট নিলাম আমি, ঠিক আছেন। উনার কালকে ওটি হবে, ওনার সিরিয়াস আছে, ওনারও সিরিয়াস ছিল কিন্তু ইজ নাও আউট অফ ডেঞ্জার। ইনার কালকে ওটি হবে বলে এলাম। পুরো ডিপার্টমেন্ট সাথে আছে, সব গুন্ডাকে ধরা হবে। ওখানে যারা নেতাগিরি মাতব্বরি করেছে হবে, প্রত্যেক কাউকে ছাড়া হবে। ডিজে মামলায় হাইকোর্টে ধাক্কা, কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 15 জুলাই বুধবার দুপুর 12টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে ভয়েস স্যাম্পল দেওয়ার নির্দেশ। বিচারপতির মন্তব্য, কণ্ঠস্বরের নমুনা দিন, না হলে রক্ষা কবচ প্রত্যাহার। আদালতের কাছে অভিষেকের আইনজীবীর আর্জি, কণ্ঠস্বরের নমুনা যেন অন্য এজেন্সির হাতে না যায়। যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন, আর আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। আজকে ওনার অ্যাডভোকেট মামলার একদম শেষ মুহূর্তে যেটা উনি একটা আস্তে করে উনি একটা অ্যাপিল করেছিলেন যে ওনার এই ভয়েস স্যাম্পল উনি দেবেন, কিন্তু সেটা যেন অন্য কোনো এজেন্সি না নেন। তো সেটা শোনার পরে আমরা কোর্টরুমে সবাই আমরা খুব হাসাহাসি করেছি, এবং মহামান্য বিচারপতি উনি শুনে আর একটি শব্দ ব্যয় করেননি, জাস্ট ফাইলটা উনি রেখে দিয়েছেন। তো ওনার ভয় কিসে? উনি তো জীবনে কোনোদিন দুর্নীতি করেননি বলে দাবি করেন। ডিজে মামলায় হাইকোর্টের তীব্র ভৎসনা, রেহাই মিলল না, কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 15 জুলাই বেলা 12টার মধ্যে গলার স্বরের নমুনা দিতে হবে তৃণমূল সাংসদকে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্য।
ডিজে মামলায় অভিষেককে কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ দেয় আদালত। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ডিজে মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন করেন, কণ্ঠস্বরের নমুনা কখন দেবেন? সবকিছুর সীমা থাকা উচিত। তদন্তে সহযোগিতা না করলে রক্ষা কবচ প্রত্যাহার করব, নির্দেশ জারি করব আপনি তদন্তে সহযোগিতা করছেন না। পুলিশের নোটিশে সাড়া দিয়ে তদন্তে সহযোগিতা করুন, না হলে মামলা খারিজ করে জরিমানা করব, নির্দেশ প্রত্যাহার করব। হ্যাঁ কি না উত্তর দিন। 21শে মে রক্ষা কবচের যে নির্দেশ দিয়েছিলাম তা প্রত্যাহার করব, সেটা না চাইলে কণ্ঠস্বরের নমুনা দিয়ে আসুন। তখন অভিষেকের আইনজীবী সওয়াল করেন, দয়া করে আমাকে 2 মিনিট বলতে দিন, তারপরে আদালত নির্দেশ দিক। আমার মক্কেল স্বীকার করেছেন সেটি তাঁর কণ্ঠস্বর। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, প্রয়োজন বুঝেই নির্দেশ দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তা পালন করতে হবে। তদন্তে সহযোগিতা করবেন, সেই কারণেই রক্ষা কবচ। তখন বলতে চেয়ে 2 মিনিট সময় চান অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি বলেন, 23শে জুন কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়। আমার মক্কেল মন্তব্যের দায়বদ্ধতা স্বীকার করছেন, একবারও দাবি করেননি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশে রক্ষা কবচ হয়েছে। নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়ার সময় আমার মক্কেলের বক্তব্য শোনা হয়নি, ওই নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়েছে। আমার মক্কেল তদন্তে সহযোগিতা করবেন, শনিবার বিকেল 3টের মধ্যে কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন। এরপরে অভিষেকের আইনজীবীর আর্জি, তার মক্কেলকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা যেন না ঘটে। তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, ডিম ছোড়ার ঘটনা বন্ধ হওয়া উচিত। রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি বলেন, জনতাকে নিয়ন্ত্রণ করা উচিত যাতে ডিম ছোড়ার মতো ঘটনা না ঘটে। অভিষেকের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, আদালত একটি নির্দেশ জারি করেছে, রক্ষা কবচ পেয়েছেন। অন্যদিকে একই বিষয়ে ম্যাজিস্ট্রেটের নির্দেশকে চ্যালেঞ্জ করে নতুন মামলা, এটা কি ধরনের আচরণ? নির্দেশে স্পষ্ট বলা ছিল তদন্তে সহযোগিতা করতে হবে। তদন্তকারী সংস্থা যদি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়, সেটাও নির্দেশের মধ্যেই পড়ে। সবশেষে অভিষেকের আইনজীবী আবেদন করেন, তার মক্কেলের কণ্ঠস্বরের নমুনা যেন অন্য এজেন্সির হাতে না যায়। যদিও এই আবেদনের প্রেক্ষিতে কোনো মন্তব্য করেননি বিচারপতি সৌগত ভট্টাচার্য। শেষ পর্যন্ত মামলা প্রত্যাহার করে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। ভয় কিসে? উনি তো জীবনে কোনোদিন দুর্নীতি করেননি বলে দাবি করেন। উনি তো ফাঁসির মঞ্চ রেডি করে রেখেছেন যে কোনো সময় উনি ফাঁসির মঞ্চে চলে যাবেন। তো ওনার তো এত বড় যখন তার বুকের পাটা, তা উনি তো ভয় পাচ্ছেন কেন? কোথায় ওনার ভয়? কালীঘাটের কাকু বলেছেন ওনাকে কেউ ছুতে পারবেন না, আমি শুধু ছুঁইনি, ওনাকে আমি মাথায় হাতও রেখে দিয়েছি। অভিষেক ব্যানার্জি, আপনি যেভাবে দুর্নীতি করেছেন, যেভাবে হুমকি দিয়েছেন, শুধু হুমকি দেওয়া নয়, আপনার দলের লোকেরা, আপনার গোষ্ঠীর লোকেরা যেভাবে অত্যাচার করেছে, তার বিচার তো করতেই হবে। সুতরাং আপনার যদি গলার কণ্ঠস্বর যদি ম্যাচ করাতে হয়, সেটা যদি আদালত বলে আপনাকে যেতে হবে, আপনি চ্যালেঞ্জ করছেন কেন? কিসের ভয় পাচ্ছেন? আপনাকে আদালতের সামনে যেতে হবে, বাংলার মানুষকে উত্তর দিতে হবে। নিউজ 18 বাংলা। ফের হাইকোর্টে মমতা তৃণমূলের মামলা। তৃণমূলের সব অ্যাকাউন্ট ফ্রিজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। পিএমএলএ তে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। ইডির অ্যাকাউন্ট ফ্রিজের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা, অনুমতি বিচারপতি কৃষ্ণা রাওয়ের। অর্ণব হাজরা আরো ডিটেইল জানাতে পারবেন। অর্ণব, দেখো, পাক যেন কাটছে না তৃণমূল কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যতগুলি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টগুলি এবার বিধাননগর সাইবার থানা বা বিধাননগর পুলিশ যে তদন্ত শুরু করেছিল অভিযোগের প্রেক্ষিতে বেসুরো বিধায়কদের, সেই সাবজেক্টটাকে ধরে এবার প্রেডিকেট অফেন্স হিসেবে পিএমএলএ বা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা মামলা রুজু করেছে এবং সেই মামলাতে তৃণমূল কংগ্রেসের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের আইনজীবীর দাবি আজ আদালতে। এবং বিচারপতি কৃষ্ণা রাওয়ের কাছে তারা জরুরি ভিত্তিতে মামলা দায়ের করা এবং একই সঙ্গে জরুরি ভিত্তিতে তার শুনানি করার আবেদন করা হয়। এবং এক্ষেত্রে বিচারপতি কৃষ্ণা রাও মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। সোমবার দিন মামলাটি শুনানির জন্য আসবে। তবে এক্ষেত্রে বিচারপতি রাও আজ আদালতেই স্পষ্ট করেন যে ইতিমধ্যেই তো কলকাতা হাইকোর্টে তার একটি কোঅর্ডিনেট বেঞ্চ অথবা অন্য একটি বেঞ্চ ইতিমধ্যেই তাদের নির্দেশ দিচ্ছে, তারপরেও কেন তৃণমূল কংগ্রেসকে আবার নতুন করে মামলা করতে হচ্ছে। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের আদালতের কাছে আবেদন ছিল যে বিধাননগর পুলিশ, রাজ্য পুলিশ যে পদক্ষেপ শুরু করেছে, সেই পদক্ষেপের প্রেক্ষিতে ইতিমধ্যে তারা একটা প্রোটেকশন কোনোভাবে জোগাড় করতে পেরেছেন, কিন্তু
ইডি যে নতুন করে ফ্রিজ করেছে অ্যাকাউন্ট, তাতে তারা সমস্যায় পড়েছেন, তাই জরুরি মামলা দরকার। এবং এই নতুন করে যে মামলা করা হয়েছে সেটা কিন্তু পিএমএলএ আইনে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইডি যে ফ্রিজ করেছে, এখন এই ফ্রিজ বা এই অ্যাকাউন্টগুলো ডেবিট যেভাবে আটকে দেওয়া হয়েছে, সেটার তালা কিভাবে খুলবে তৃণমূল কংগ্রেস, সেটা নিয়েই তারা দিশেহারা। তাই নতুন করে এই মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার দিন তার শুনানি। একই সঙ্গে তোমায় জানিয়ে রেখে ইতিমধ্যে ব্যাংক কর্তৃপক্ষ, যে বেসরকারি ব্যাংকে 3টি অ্যাকাউন্ট ছিল প্রায় 440 কোটি টাকা, যেখানে মমতা তৃণমূল কংগ্রেসের রয়েছে, সেই 3টি ব্যাংক অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য তালাশ করার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফেও কিন্তু ওই বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষকে নোটিশ ধরানো হয়েছে। তাদের তরফেও আজ বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে জরুরি হস্তক্ষেপ দাবি করা। যদি বিচারপতি ভট্টাচার্য জানিয়েছেন, তিনি যে নির্দেশ দিয়েছেন এই বিষয়টি পরবর্তী শুনানির দিন এই বিষয়ে তিনি তার পর্যবেক্ষণ রাখবেন বা বিষয়টি ভেবে দেখবেন। তৃণমূলের আরো 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, মোট টাকার অঙ্ক 1000 কোটি ফ্রিজ করলো বিধাননগর কমিশনারেট। কথা বলবো, অমিত রয়েছেন সঙ্গে। অমিত, একেবারে দেখো, বিধাননগর কমিশনারেট সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে তদন্তের স্বার্থেই তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের 12টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং সেখানে 1000 কোটি টাকা রয়েছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত দাবি করা হচ্ছে পুলিশের তরফে। তোমায় জানিয়ে রাখবো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তরফে এই সমস্ত অ্যাকাউন্টের লেনদেন নিয়ে তারা সন্দেহ প্রকাশ করে বিধাননগর কমিশনারেটে তারা অভিযোগ করেছিল। সেই অভিযোগের ভিত্তিতে যে তদন্ত হচ্ছে, সেই তদন্তের স্বার্থেই এই সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং একই সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে এই সমস্ত 12টি অ্যাকাউন্টের ট্রানজাকশন বা লেনদেন সংক্রান্ত তথ্য কিন্তু তারা পেতে চাইছে, এমনটা কিন্তু বিধাননগর কমিশনার সূত্রে খবর। তবে জানিয়ে রাখবো, গতকাল 3টি অ্যাকাউন্টের লেনদেনের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, তাতে কিছুটা হলো স্বস্তি পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস। কিন্তু আজ আরও 12টি অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার কিন্তু নির্দেশ ইতিমধ্যেই এসছে বিধাননগর কমিশনারের তরফে এবং যে 3টি অ্যাকাউন্ট থেকে লেনদেন করার জন্য তারা যে সুযোগ পাচ্ছেন, তাতেও কিন্তু কলকাতা হাইকোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতিকে বিশেষ অফিসার হিসেবে কিন্তু নিয়োগ করেছেন। সেক্ষেত্রে সেই অফিসারের অনুমতি ছাড়া সে সমস্ত অ্যাকাউন্ট থেকে তারা লেনদেন করতে পারবেন না বা টাকা তুলতে পারবেন না, এমনটা কিন্তু কলকাতা হাইকোর্টের অর্ডার রয়েছে। সেক্ষেত্রে 21শে জুলাই কার? 21শে জুলাইয়ে শহীদ স্মরণ নিয়ে দড়ি টানাটানি, মমতা তৃণমূল বনাম নব তৃণমূলের লড়াই তুঙ্গে। ধর্মতলা চত্বরে সভায় অনড় টিম মমতা। অনুমতি চেয়ে আদালতে দরবারের ভাবনা, 1 ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ তৃণমূল। ধর্মতলায় অনুমতি না মেলায় গান্ধী মূর্তির নিচে সভার আর্জি। এর আগে কলকাতার নগরপালকে চিঠি দিয়েছিলাম যে আমরা ধর্মতলায় করতে চাই। কোর্টেরও অবজারভেশন রয়েছে, যারা কম্পিটেন্ট অথরিটি তারা জানিয়েছেন যে ধর্মতলা অ্যাভেলেবেল নয়। এখন 21শে জুলাই যেহেতু প্রায়োরিটি, 21শে জুলাইয়ের প্রোগ্রাম যেহেতু হবে, স্বাভাবিকভাবে আমরা একটা বিকল্প জায়গা গান্ধী মূর্তির পাদদেশ মেয়র রোড আমরা পারমিশন চেয়েছি, সিক করেছি পারমিশন। তো এখনো অবধি কোনো জবাব আসেনি, কিন্তু আমরা মেয়র রোডে সমাবেশ করতে চাই। সে কারণে আমরা যে নিয়মাবলী আছে সেই নিয়মাবলীর মধ্যে দিয়ে আমরা পারমিশন সিক করেছি, তার কোনো উত্তর আসেনি। ওরা 21শে জুলাইকে ভয় পাচ্ছে। 21শে জুলাই বুঝতে পারছে যে বাংলার মানুষ, তৃণমূল কংগ্রেস কর্মীরা একেবারে জেদ ধরে বসে আছেন, আসবেন। কি ভাবে বাধা দেয়া যায়, কি ভাবে অনুমতিতে দেরি করানো যায়, কি ভাবে জটিলতা তৈরি করা যায়, কি ভাবে যারা আসবে সেই জায়গা থেকে বাধা তৈরি করা যায়, সেই সমস্ত রকম ব্লুপ্রিন্ট তারা তৈরি করছেন বলে আমাদের খবর এসেছে। আমরা তো যেটা ধর্মতলা যদি আমাদের দেওয়া হয়, আমরা ওখানে 2 থেকে 3 লাখ তো আমাদের এমনি লোক ধরবে, কিন্তু ওরা যে দেবেন না বললে আমরা কি করব? ওই ভিক্টোরিয়া হাউসের সামনে দেওয়া হোক, ওনারা না দিলে আর কি করবো? আমরা তো ল অ্যাবাইডিং সিটিজেন। জাতীয় যুগ্ম সম্পাদক হিসেবে উনি কোর্টের কাছে আবেদন করেছেন যে 21শে জুলাই যে আমাদের অনুষ্ঠানটি হয় তৃণমূল কংগ্রেসের, সেটা যেন যেখানে হয় ভিক্টোরিয়া হাউসের সামনে সেখানেই করতে দেওয়া হয় এবং যেটা 163 বিএনএস যেটা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, সেটাকে খারিজ করে দেওয়ার আবেদন করেছে ডিরেক্ট। আগামী সপ্তাহে তো শুনানি হওয়া কথা, আগামী সপ্তাহে আমরা কোর্টের কাছে মামলাটা তুলে ধরার চেষ্টা করব। অল্টারনেটিভ চিঠিতেই ডেরেক ওব্রায়েন ডোরিনা ক্রসিংয়ের জন্য অ্যাপ্লাই করে রেখেছিল এবং সেটাও দেখা যাবে। সেটা
অতীনের বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, জমি দুর্নীতি মামলায় আপাতত কড়া পদক্ষেপ নয়, আপাতত গ্রেফতারের মতো কড়া পদক্ষেপ নয়। হাইকোর্টে মৌখিক আশ্বাস রাজ্যের। অতীন এবং তার মেয়েকে বিধাননগর উত্তর থানায় তলব। থানায় তলবের বিরুদ্ধে হাইকোর্টে যান অতীন ঘোষ। শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে 114 পাতার চার্জশিট। আদালতে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট দিল ইডি। জমি দখল ও বেআইনি নির্মাণ মামলায় চার্জশিট। 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। চার্জশিটে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসির বিরুদ্ধে চার্জশিট। তদন্তে সহযোগিতা করেননি শান্তনু, উল্লেখ চার্জশিটে। এর আগে জয় কামদারের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। জয় কামদারের বিরুদ্ধে 47 কোটি টাকা আত্মসাৎ।